শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের জন্য খুব সুন্দর হয়ে উঠুক এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই আয়োজন এবং আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। সুস্মিতা তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। সবুজ সবুজ একদম আসলে আমরা কেন সবুজ পড়েছি দর্শক কিছুক্ষণ পরে বুঝতে পারবে, কারণ আমাদের মাঝে রয়েছেন একজন চিরসবুজ মানুষ যিনি আসলে প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করেন এবং তিনি জানেন কিভাবে বাঁচতে হয়। আজকে আমরা পুরো ঘন্টা জুড়ে তার কাছ থেকে সেই স্বাদটাই আহরণ করবার চেষ্টা করব, কি বলো? অবশ্যই তাই, চলো আর দেরি না করে জানিয়ে দিই দর্শকদেরকে। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন সাহিত্য আলোচক, গদ্য লেখক এবং পর্বত অভিযাত্রী ইফতেখারুল ইসলাম। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও। আমি ভালো আছি। সুস্মিতা এবং রুম্মান, আপনাদেরকে শুভ সকাল জানাই এবং আপনাদের মাধ্যমে মাছরাঙা টেলিভিশনের সব দর্শককেও শুভ সকাল। বাহ, আমি শুরুতে জানাচ্ছিলাম যে চিরসবুজ একজন মানুষ রয়েছে, এবং চিরসবুজ বলছে এই কারণে, কারণ মানুষের জীবন তো আসলে একটা জার্নির মধ্যে, এবং সেই জার্নির আসলে কোনো গন্তব্য থাকে না। কিন্তু পদে পদে প্রতিটি স্টেশনে, জীবনের স্টেশনে যে মানুষ নতুন কিছু আবিষ্কার করতে চায়, সেটা বোধহয় সবার ক্ষেত্রে ঘটে না। কিন্তু আপনার জীবনের যখন গল্প আমি জেনেছি, আমি খুব মুগ্ধ হয়েছে যে আপনি 60 বছরের উপরে গিয়ে আপনি পর্বতের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন এবং সেই জন্য আপনি অনেক কিছুই করছেন। হ্যাঁ, আসলে জীবনের সংজ্ঞা কি আপনার কাছে? আসলে জীবন তো একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের বিষয় আমাদের সবার জন্যই। এই যে জীবন আমরা পেয়েছি, এটা তো নাও পেতে পারতাম, না জন্মাতেও পারতাম, না জন্মালে দেখা হতো না এই পৃথিবী। এবং সম্ভবত আকাশের দিকে যারা তাকিয়ে দেখে, পাহাড়ের দিকে যারা তাকিয়ে দেখে, তার মধ্যে একজন মানুষ কম পড়তো, তাই না? তো এই যে জীবনকে নানাভাবে দেখা, নানা তল থেকে দেখা, আমার কাছে এটাই জীবন এবং এটাই জীবনের সংজ্ঞা। তারপর হয় না যে অনেকে সাহস করতে পারে না, বয়সের একটা ব্যাপার আছে। আপনি এত সাহসী কিভাবে? সবাইকে তো সব কিছুর জন্য সাহস করতে হয় না। যার যতটুকু সাহস সে ততটুকুই করবে। আপনি যে পর্বত অভিযাত্রীর কথা বললেন, পর্বত অভিযাত্রায় তো সকলে যাবে না। মানুষের তো নানা ধরনের অভিযাত্রা আছে। তার নিজের জীবনের যে অভিযাত্রা, সেই অভিযাত্রাটুকু তিনি উপভোগ করছেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ। আমি সাহস করেছি কারণ আমি সবসময় একটা নতুন কিছু করার জন্য আগ্রহী ছিলাম। আমি খুব বেশি দিন আমি একটা কাজ করতে গিয়ে, চাকরি করতে গিয়েও 4-5 বছরের বেশি একই কাজ করতে চাইনি কখনো। আমি আসলে জীবনে একটি ক্ষেত্র ছাড়া প্রায় সব ক্ষেত্রেই অনেক পরিবর্তনের মধ্য দিয়ে, একটি ক্ষেত্র মানে বিবাহিত জীবন। আমরা সেই জীবনের গল্প শুনবো, তবে ছোটবেলার গল্পটা একটু শুনে নিতে চাই, কি বলো সুস্মিতা? একেবারেই তাই। আসলে এই যে এত সাহসী রুম্মান বলছে এবং এত নতুন নতুন কাজ আপনি করতে চান, সেই মানুষটি ছোটবেলায় কেমন ছিল, কতটা দুরন্ত ছিল, বা সেই সময় কি কি করতো? ছোটবেলাটা আমাদের অন্যরকম কেটেছে। আপনারা এখন যে জনকদের দেখেন তারা বেশ সুবিধাজনক। আমাদের সময় জনকেরা এমন ছিলেন। সুস্মিতা স্যার কিন্তু খুব রসিক। একেবারেই তাই। আমি বলতে পারি যে পৃথিবীতে পিতা 2 প্রকার, এক হচ্ছে বাপ, এক হচ্ছে বাপরে বাপ। বাবা, তো আমার পিতা ছিলেন ওই দ্বিতীয় প্রজাতির। তো আমাদেরকে অনেক শাসনের মধ্যে রাখতেন। আমি একটি জনাকীর্ণ পরিবারে জন্মেছি, 7 ভাই বোন ছিলাম, আমি ছিলাম সবার ছোট। সুতরাং সকলেরই, আপনারা কেউ কেউ ভাববেন যে সকলেরই আদরে স্নেহে লালিত হয়েছে, আসলে সকলের শাসনের লক্ষ্যবস্তু ছিলাম আমি। শাসন বোধহয় আদরের থেকে কম ছিল হয়তোবা, কিন্তু তখন ওটাকেই সবচেয়ে বেশি মনে হতো। তো এই শাসনের মধ্যে থেকে খুব বেশি দুরন্ত হওয়ার সুযোগ আসলে আমার ছিল না, কারণ আমাদের মোটামুটি ঠিক করে দেওয়া হতো যে আমরা কি করব, কখন কি খেলবো এবং কি বই পড়ব। তবে বই পড়ার ব্যাপারে আমাকে ছোটবেলা থেকে সবসময় উৎসাহিত করা হয়েছে। নানা ধরনের বই পড়েছি, তেমন কোনো বিধিনিষেধ ছিল না ছেলেবেলা থেকেই। তবে ভালো ভালো বই পড়ার সুযোগ হয়েছে আমার ছেলেবেলায়। আর স্কুলে গেলে তো কিছু খেলাধুলা, কিছু অন্য ধরনের বই পড়া, কিছু দুষ্টুমি সবসময় হয়। আপনার জন্মটা 50-এর দশকে? জি, আমার জন্ম 1956 সালের সেপ্টেম্বর মাসে। আচ্ছা,
স্যার আপনার সঙ্গে আমরা আরো অনেক গল্প করব, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে, দর্শকদের সেগুলো জানিয়ে আসতে চাই। জি নিশ্চয়ই, বলুন। আমাদের আজকের অতিথি ইফতেখারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে করেছেন এমবিএ। কর্মজীবন কেটেছে ফাইসেন্স, আইসিআই এবং সানোফি নামের বহুজাতিক ওষুধ কোম্পানিতে। দীর্ঘদিন ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস, কয়েক বছর ভারতে সানোফির ডিরেক্টর বিজনেস অপারেশনস এবং শেষ 10 বছর সানোফি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 70 দশকের মাঝামাঝি সময়ে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র থাকাকালে আবদুল্লাহ আবু সাইদ সম্পাদিত কণ্ঠস্বর পত্রিকায় গ্রন্থ সমালোচনার লেখক হিসেবে তার লেখালেখির শুরু। বাংলাদেশের সকল প্রধান দৈনিক, সাপ্তাহিক ও অন্যান্য সাময়িকীতে লিখেছেন সাহিত্য বিষয়ক প্রবন্ধ, গ্রন্থ সমালোচনা, ভ্রমণ কাহিনী এবং চিত্রকলা বিষয়ক রচনা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সূচনা লগ্নের অন্যতম অংশীদার ছিলেন তিনি। এখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি। প্রকাশিত বই এই আকাশে আমার মুক্তি, স্বপ্নের ঠিকানা, ছবির শহর, প্রিয় পৃষ্ঠাগুলো, যেখানে এভারেস্ট, হিমালয়ের হিমবাহে, পাহাড় ঘেরা ক্যালগেরিতে কয়েক টুকরো বাংলাদেশ। লেখালেখির বাইরে তার আরেকটি পরিচয়, তিনি একজন পর্বত অভিযাত্রী। 63 বছর বয়সে এসে হিমালয়ের প্রেমে পড়েন ইফতেখারুল ইসলাম। এভারেস্ট বেস ক্যাম্প ভ্রমণ নিয়ে 2021 সালে লিখেছেন বই যেখানে এভারেস্ট। হিমালয়ের ডাকে সাড়া দিয়ে গিয়েছেন গোকিও লেক ট্র্যাকে। গোকিও রির শীর্ষ থেকে দেখেছেন এভারেস্ট সহ বিখ্যাত সব পর্বত শিখর। আবারও ফিরছি তার কাছে। ওয়াও স্যার, অনেক গল্প ধীরে ধীরে আমরা শুনবো, এভারেস্টের গল্প তো অবশ্যই শুনবো, কিন্তু যেহেতু ছোটবেলার গল্পে ছিলাম, বলছিলেন স্কুলে অনেক ধরনের দুষ্টুমি করা হতো, তো সেই গল্পগুলো আরেকটু শুনি। তার আগে বলি, আপনি আমার সম্পর্কে যেভাবে বলছিলেন মনে হলো যে আমার কোনো একটা স্মরণ সভায় উপস্থিত হয়েছি। তো আমি আপনাদের ফোন নাম্বার নিয়ে রাখবো, বাড়িতে দিয়ে যাব, যাতে পরবর্তীকালে যদি আমার অবর্তমানে কোনো শোক সভার আয়োজন করতে হয় তাহলে আপনাদেরকে আমন্ত্রণ জানানো যাবে। স্যার, এটা স্মরণ সভা না, স্মরণ তো আসলে সামনে থাকা মানুষকে নিয়েও করা যায় আসলে। জি নিশ্চয়ই করা যায়, কিন্তু একটু বিব্রত বোধ করছিলাম। কোনো বিব্রত বোধের করার কোনো কারণ নেই, কারণ আপনি হয়তো অনেক বিনয়ী, আপনার সম্পর্কে আপনি হয়তো অনেক নিজেকে বড় মনে করেন না, কিন্তু আমরা মনে করি। যাই হোক, আমরা ছোটবেলার গল্পে ফিরে যাই। কোন স্কুলে পড়তেন? আমি বেশ কয়েকটা স্কুলে পড়েছি, কারণ আমার বাবার কর্মসূত্রে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে থেকেছি আমরা। তখন সবচেয়ে মজার ব্যাপারটা ছিল যে তখন কিন্তু আমরা ছোটোবেলা থেকেই স্কুলে নিজেরা যেতাম, আমাদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার কোনো পদ্ধতি ছিল না। এখন যেমন গাড়িতে করে চালক এবং সঙ্গে আরও একজন কেউ উপস্থিত থেকে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া হয় বা যেতে হয়, তখন তার প্রয়োজন ছিল না। আমি বাড়ি থেকে বের হয়ে বাসে করে ভিক্টোরিয়া পার্ক পৌঁছে মুসলিম হাই স্কুলে গিয়েছি। পরবর্তীকালে আমরা যখন আজিমপুরে থাকতে শুরু করি তখন আমি ওয়েস্ট এন্ড হাই স্কুলে কয়েক বছর পড়েছি। সেই স্কুলে আমাদের অন্য ভাইরাও পড়তেন। তারপরে একদম শেষে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে কয়েক বছর পড়েছি এবং সেখান থেকেই এসএসসি করেছি। আচ্ছা, তো ছোটবেলায় যেহেতু আপনি শাসনে বড় হয়েছেন, নিশ্চয় পড়াশোনা করতে হতো নিয়ম মেনে সবকিছু, এবং পড়াশোনাতে ভালো ছিলেন নিশ্চয়? মোটামুটি ভালো ছিলাম, নিরুপায় হয়ে। এবং স্যার, ভাই বোনদের শাসনের কথা তো বলছিলেন, কিন্তু সেই সঙ্গে অনেক মধুর স্মৃতিও নিশ্চয় আছে। এতজন ভাই বোন মিলে একসঙ্গে বেড়ে ওঠা সময়গুলো তো নিশ্চয় অনেক সুন্দর ছিল। জি নিশ্চয়ই। স্যার, ছোটবেলায় লেখালেখি করতেন? লেখালেখি আসলে স্কুলে থাকতেই আমরা শুরু করি। আমি নিজে কিছু কিছু লিখেছি, কিন্তু সিরিয়াস লেখালেখি করেছি আমি কলেজে যাওয়ার পরে। সেটা আমার 15-16 বছর বয়স থেকে, এবং 17 বছর বয়সে তো আমি গদ্য, বিশেষ করে বইয়ের আলোচনা লিখতে শুরু করি। এর পিছনে বিশেষ কোনো কারণ রয়েছে? মানে ছোটবেলা থেকে বাড়িতে একটা পরিবেশ পেয়েছেন কিংবা এরকম কিছু? জি, আমি বই পড়ার পরিবেশ পেয়েছি, এবং বই পড়তে গিয়ে প্রথম থেকে কেন জানি না আমার মনে হয়েছে যে প্রতিটি বিষয়ে আমার কিছু মতামত আছে, বা পড়ে ভালো লাগছে, অথবা কোনো একটা জায়গা এরকম না হয়ে এরকম হতে পারতো, কোনো একটা চরিত্র লেখক কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন এই বিষয়ে আমার কিছু ভাবনা, এরকম জিনিস থাকতো। যেমন কোনো প্রবন্ধ যদি পড়ি বা কোনো একটা ভ্রমণ কাহিনী, সেখানেও আমার কিছু ভাষা বিষয়ে বা অন্য বিষয়ে আমার কিছু একটা মতামত আছে বলে আমার মনে হতো। আমি সেই মতামতগুলো লিখতে চাইতাম।
বাহ। স্যার এভাবেই লেখালেখি শুরু হয়েছিল এবং আপনি বলছিলেন যে কলেজ জীবনে সেটা আসলে অনেক বেশি হয়েছে, তো সেই কলেজ জীবন কোথায় কেটেছিল আমরা জানতে ঢাকা চাই। কলেজ, কারণ ল্যাবরেটরি স্কুল থেকে একটা ছোট্ট রাস্তা পার হলেই ঢাকা কলেজের প্রবেশ। ঢাকা কলেজে পড়েছি আমি। ঢাকা কলেজে আমাদের সময় সব বিখ্যাত শিক্ষকরা ছিলেন। আমি যখন ঢাকা কলেজে ভর্তি হই তখন কলেজের প্রিন্সিপাল ছিলেন আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ স্যার, আমি স্যার বললে আশ্চর্য হবেন, কারণ আলাউদ্দিন আল আজাদকে আমরা লেখক হিসেবে শুধু তার নামেই চিনি। বিখ্যাত ছিলেন তার ছোট গল্পের জন্যে, এবং অল্প কিছু কবিতা লিখেও তিনি খুবই বিখ্যাত হয়েছিলেন। স্মৃতির মিনার ভেঙেছে আমার ভয় কি বন্ধু, আমরা রয়েছি 4 কোটি পরিবার, সেই কবিতার জন্য। তো এই আলাউদ্দিন আল আজাদ স্যার ছিলেন আমাদের প্রধান শিক্ষক। আবদুল্লাহ আবু সাইদ স্যার ছিলেন আমাদের শিক্ষক। তো এই মোহাম্মদ রফিক নামে একজন বিখ্যাত কবি, পরবর্তীকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তিনি ছিলেন আমার ইংরেজির শিক্ষক। তো এরকম পরিবেশ আর কোথায় পাবো? বাহ। আমাদের সময় যেটা ছিল গভর্নমেন্ট ল্যাব কিংবা ঢাকা কলেজে যারা পড়তো একটু দুষ্টুমি করতো, কারণ দুষ্টুমির সুযোগ পেতো হয়তো তারা। তা আপনাদের সময় সেটা কিরকম এই ছিল? দুষ্টুমি যা কিছু করেছি সেগুলো বেশি আলোচনা না করাই ভালো, কিন্তু 2-3টা ইঙ্গিত আমি দিব আপনাকে। আমি যখন ওয়েস্টার্ন হাই স্কুলে পড়ি, আচ্ছা। ওয়েস্টার্ন হাই স্কুলটা হচ্ছে লালবাগ, শেখ সাহেব বাজার এবং আজিমপুরের সংযোগস্থলে। আচ্ছা। আমি ভাগ্যবান যে আমি এরকম একটা স্কুলে পড়েছি যেখানে সবাই একরকম ছিল না। তার মধ্যে নানা ধরনের পরিবারের, নানা ধরনের সামাজিক অবস্থান থেকে ছেলেরা পড়তে আসতো। তো ফলে আমরা পড়াশোনা করতাম ঠিকই, কিন্তু তাদের কাছ থেকে এমন অনেক বিষয়ে শুনতাম বা আলোচনা করতে শুনতাম যা আমাদের বাড়িতে কখনোই কোনো একটি পরিশীলিত আলোচনায় আপনি শুনবেন না। তো এইভাবে এই স্কুলের পরিবেশে আমরা বড় হয়ে উঠি বা বড় হওয়ার বিষয়গুলো ক্রমান্বয়ে জানতে পারি। এটা ছিল একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমরা যখন ল্যাবরেটরি স্কুলে এবং ঢাকা কলেজে পড়ি, আমাদের সামনেই দেশপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার বলে একটি মিষ্টির দোকান ছিল, আমরা সেখানে গিয়েছি, বা চিটাগং রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট ছিল। কিন্তু তার চাইতেও বড় জিনিস ছিল নিউ মার্কেট। নিউ মার্কেট তখন ঢাকার প্রাণ কেন্দ্র, এবং নিউ মার্কেটে অন্যান্যরা, বিভিন্ন পরিবারের লোকেরা যেমন যেতেন, তেমনি ছাত্রছাত্রীরাও যেতেন না, এক একজন এক এক উদ্দেশ্যে সেখানে যেতেন। তো আমরাও গিয়েছি, আমি এটুকুই শুধু বলতে পারি। স্যার কলেজ জীবনের গল্পে ছিলাম এবং আপনি বলছিলেন যে চমৎকার কিছু শিক্ষকদের আপনি পেয়েছিলেন, এবং পরবর্তী জীবনে আসলে তাদের প্রভাব আপনার জীবনে কতটুকু? আমার জীবন যেমন হয়েছে তার পেছনে এই শিক্ষকদের ভূমিকা অপরিসীম। অপরিসীম বললে শব্দটার সীমা আছে, কিন্তু আসলে আমি গড়েই উঠেছি তাদের প্রভাবে। তাদের কাছ থেকে আমি যে শুধু বাংলা সাহিত্য পড়তে শিখেছি তা না, আমাদের যে শুভ চেতনা, আমাদের যে জীবন সম্পর্কে ভাবনা, আমরা সমাজ সম্পর্কে কিভাবে দেখি, আমাদের সচেতনতা, এই সব কিছু কিন্তু আমি আমার শিক্ষকদের কাছ থেকে পেয়েছি। আমি এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বাহ। চমৎকার। পরবর্তীতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, কোন বিভাগে? আমি আগেই বলেছি যে আমার পরিবার থেকে সাধারণত ঠিক করে দেওয়া হতো যে কে কোন বিভাগে পড়বে। আমার বড় ভাই বোনরা নানান বিষয়ে পড়েছেন, আমি পড়েছি ফার্মেসি বিভাগে। আচ্ছা, তারপরে এমবিএ করেছেন? জি, আমি প্রথমে ফার্মেসিতে অনার্স এবং মাস্টার্স করেছি, তারপর কর্মজীবন শুরু করেছি, তারপরে গিয়ে এমবিএ করেছি। তখন একটি প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে যারা এমবিএ ডিগ্রি অফার করতো, সেটা ছিল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তো এই যে কর্মজীবন শুরু করেছিলেন সেটি কত সালে? কর্মজীবন এক অর্থে আমি ছাত্র জীবনেই শুরু করি। আমি অ্যাড এজেন্সিতে কাজ করতাম। কোন অ্যাড এজেন্সি? আমি দুটো অ্যাড এজেন্সিতে কাজ করেছি, ওরিয়ল এবং বিটোপি। বিটোপি খুব বিখ্যাত অ্যাড এজেন্সি ছিল আমাদের সময়, শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এই দুটো প্রতিষ্ঠানে আমি বিজ্ঞাপনের কপি লেখা, ক্যাপশন লেখা
এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যাপশনের অনুবাদ করা, কারণ বিদেশি কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করতে হতো, তাদের যে টেক্সট আসতো সেটা অনুবাদ করা, বাংলায় আকর্ষণীয় ট্যাগলাইন লেখা, এই ধরনের কাজ করেছি ছাত্র জীবনে। তারপর আমি আমার মাস্টার্স শেষ করার পরে পরীক্ষার সম্ভবত আগে বা পরপরই আমি যোগ দিই ফাইসেন্স বাংলাদেশ লিমিটেড নামে একটি ব্রিটিশ বহুজাতিক ওষুধ কোম্পানিতে। সেখানে কত বছর ছিলেন? সেখানে আমি 2 দফায় 5 বছরের মতন কাজ করেছি। আমি কিন্তু খুব বেশি দিন একটা কাজে লেগে থাকতে পারিনি, বিভিন্ন সময় আমি কাজ বদলেছি। সেটি কি আপনার জন্য ইতিবাচক ফল নিয়ে এসেছে? আমার জন্য তো নিশ্চয়ই ইতিবাচক ফল নিয়ে এসেছে। সেটা আপনার প্রশ্নের একটা দিক আছে যেটা আমার সন্তুষ্টির দিক বা আমার আনন্দের দিক, আরেকটা আছে তার জাগতিক বিষয়। 2 দিক থেকেই আমার এই পরিবর্তনগুলো শেষ পর্যন্ত সুফল এনেছে। তার মানে আপনি বুঝে শুনেই হয়তো শিফট করেছেন, এমন না যে আপনার হুট করে আপনার ইচ্ছে হয়েছে। সেটা করিনি, এবং আমি বলতে পারি আমি কখনোই 1 বছর বা 1.5 বছর কাজ করে কোনো প্রতিষ্ঠান বদলাইনি। আমি একটা নির্দিষ্ট সময় কাজ করার চেষ্টা করেছি। আমি নিশ্চয়ই বিশ্বাস করেছি যে এমন কোনো প্রতিষ্ঠান বা এমন কোনো মানুষের সঙ্গে আমার কাজ করতে হয়নি যার সাথে কাজ করতে পারবো না, কারণ এটা এক ধরনের অক্ষমতা তৈরি করে মানুষের মধ্যে। আমি চেষ্টা করেছি সকলের সঙ্গে কাজ করতে পারার সক্ষমতা এবং দক্ষতা গড়ে তুলতে। এই যে বললেন অক্ষমতা তৈরি করে, এই বিষয়ে দেশের বাইরে অনেকে বিভিন্ন সময় বলেন যে একটি প্রতিষ্ঠানে 3 বছরের বেশি কাজ করলে নাকি প্রোডাক্টিভিটি অত বাড়ে না, কিংবা অন্য ক্ষেত্রেও নিজেকে প্রয়োগ করা উচিত। এটি আপনি কতটুকু মানেন? এর মধ্যে কিছু সত্যতা আছে। এখন এই 3 বছরটা কি আসলে 3 বছর না 5 বছর, এটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আসলে একই পদে প্রতিদিন কাজ করতে শুরু করলে যদি কোনোদিন মনে হয় ভোরবেলা উঠে যে আবার অফিসে যেতে হবে এবং আবার এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু সে কাজে যাওয়ার কোনো অর্থ নেই। অর্থ মানে তাতে হয়তো অর্থাগম হয়, কিন্তু সেই অর্থ আসলে অনর্থের মূল। যদি আনন্দ না থাকে তাহলে সেই কাজটা করে কোনো লাভ হয় না। যদি সৃজনশীলতার অনুভূতি না থাকে তাহলে সেই কাজটা করার কোনো মানে নেই। স্যার, এরপরে তো আপনি আরো অনেক বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। তো আপনি বলছিলেন যে প্রথম প্রতিষ্ঠানে 5 বছর ছিলেন, তার পরবর্তীতে কোথায়? তারপর আমি আইসিআই নামে একটি প্রতিষ্ঠানে যোগ দিই। এটাও একটা ব্রিটিশ কোম্পানি, তখন বেশ ছোট, কিন্তু বড় হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তারা কাজ করছিল। তখন তারা আমার মতন আরও কয়েকজনকে সেই প্রতিষ্ঠানে যুক্ত করে। আমি সেখানে কাজ করেছি প্রথমে 4 বছর। তারপর আইসিআই বাংলাদেশ থেকে গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করে এবং এসিআই নামে সেই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এই প্রতিষ্ঠানের নাম এখন হয়তো আপনারা সকলেই জানেন। আমি এসিআই ফার্মাসিউটিক্যালসে আরও 4 বছর কাজ করেছি, এবং এই যেটাকে বলা হয় রূপান্তর একটা প্রতিষ্ঠানের, সেই রূপান্তর প্রক্রিয়ায় আমার যতটুকু ভূমিকা পালন করার প্রয়োজন ছিল ততটুকু করার চেষ্টা করেছি। এসিআর পরে তারপর আমি যোগ দেই রোনপোল্যাঙ্ক রোরার নামে একটি ফরাসি বহুজাতিক প্রতিষ্ঠানে। আচ্ছা। তো মজার ব্যাপার হলো কিছুদিনের মধ্যে সেই রোনপোল্যাঙ্ক রোরার, আমি ওখানে ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস হিসেবে কাজ শুরু করি। এই রোনপোল্যাঙ্ক রোরার কিছুদিনের মধ্যে ফাইসেন্সকে গ্লোবালি অ্যাকোয়ার করে নেয়। ফাইসেন্স নামে যে ব্রিটিশ কোম্পানিতে আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম এবং 2 দফা কাজ করেছি বলেছি, সেই প্রতিষ্ঠান তৃতীয়বারের মতো আমার কাছে আসে, এবং আমি আবারও ফাইসেন্স এবং রোনপোল্যাঙ্ক রোরার 2টো প্রতিষ্ঠানের জন্যই মার্কেটিংয়ের প্রধান হিসেবে কাজ করি। তারপর হেক্সট ম্যারিয়ন রুসেল নামে একটা জার্মান কোম্পানির সঙ্গে এই প্রতিষ্ঠান একীভূত হয়। তখন এই প্রতিষ্ঠানের নাম হয় অ্যাভেন্টিস। প্রতিষ্ঠান কিন্তু একটাই রয়ে গেছে, আমার কাজ একটাই, কিন্তু বড় হচ্ছে ক্রমান্বয়ে এই মার্জার এবং অ্যাকুইজিশনের মাধ্যমে। তখন এর নাম হয় অ্যাভেন্টিস। পরে সানোফি নামে একটি ফরাসি প্রতিষ্ঠান এই সবগুলোকে একসাথে কিনে নেয়, তখন এর নাম হয় সানোফি অ্যাভেন্টিস, এবং পরবর্তীকালে শুধু সানোফি। আমি এই প্রতিষ্ঠানের এই ক্রম রূপান্তর এবং ক্রম বিকাশের সহযাত্রী ছিলাম, এবং
এখানে বেশ কিছুদিন কাজ করেছি। তারপর ওই যে আমি বলেছি যে 4 বছরের বেশি কাজ করতে চাই না, কোনো একটা সময় আমি তাদেরকে জানাই যে আমি এখানে আর কাজ করতে চাই না। তখন তাদের HR, আমাদের প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার ছিল প্যারিসে, অল্প কিছুদিনের জন্য তাদের একটা রিজিওনাল অফিস ছিল সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে একজন HR প্রধান ছিলেন যিনি আমার দীর্ঘদিনের পরিচিত। তিনি এবং আমাদের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট, এই দুইজন মিলে আমাকে বোঝানোর চেষ্টা করলো যে আমার কেন এই প্রতিষ্ঠানে থাকা প্রয়োজন। তো আমি শেষ পর্যন্ত তাদেরকে বললাম যে আমি একই কাজ এতদিনের বেশি তো করতে পারি না, তো কি হলে পরিবর্তন হবে এইটা খুঁজতে গিয়ে তারা আমাকে শেষ পর্যন্ত ভারতে সানোফি অ্যাভেন্টিসের ডিরেক্টর বিজনেস অপারেশনস এই পদে কাজ করার জন্য অনুরোধ জানায়। আমি দেখলাম যে এখানে একটা পরিবর্তন হবে। আমরা আমাদের দেশের যে পরিস্থিতি, যে প্রতিষ্ঠান, যে ফ্যাক্টরি, তার তুলনায় ভারতে এই প্রতিষ্ঠানের অপারেশনসটা অনেক বড়। সুতরাং সেখানে গিয়ে কিছুদিন কাজ করলে একটা বড় প্রতিষ্ঠানের যে আবহ সেটা আমি হয়তো কিছুটা ধারণ করতে সক্ষম হব। তো আমি তখন ভারতে চলে যাই এবং পরিবার পরিজন সহ ছেলে মেয়ে সহ আমি কিন্তু ভারতে চলে গিয়েছি। তার মানে বিয়ে করেছিলেন কোন সময়টা? আমি এখনকার তুলনায় একটু আগেই বিয়ে হয়েছিল আমার 1982 সালে, যখন আমি 1 বছর হয়েছে মাত্র আমার কর্মজীবন। তারপরে আমার ছেলে মেয়েরা ততদিনে, যে সময়ের কথা বলছি, তখন তারা স্কুলে পড়ে। আমার মেয়ে তখন SSC পরীক্ষা দিয়েছে, আর ছেলে ছোট, ও স্কুলে নিচের ক্লাসে পড়তো। তো এই দুজনকেও আমাকে গিয়ে ওখানে একটা ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করতে হয়েছে, কারণ ভারতের ভালো ভালো যে সমস্ত স্কুল সেখানে একটা স্থানীয় ভাষা শিখতে হয়। যদি তাদেরকে ভারতীয় কোনো স্কুলে ভর্তি করা হয় তাহলে তাদেরকে মারাঠি ভাষা শিখতে হতো, যেটা খুবই চমৎকার একটা বিষয়, কিন্তু সম্ভবত পরবর্তী জীবনে খুব একটা কাজে লাগবে না। সেই জন্য তাদেরকে আন্তর্জাতিক স্কুলে পড়তে হয়েছে। এবং স্যার কত বছর কাজ করলেন ভারতে? ওখানে আমি খুব বেশি দিন কাজ করিনি, কারণ 2 বছর কাজ করার পরেই আমাকে বলা হলো যে বাংলাদেশে ম্যানেজিং ডিরেক্টরের পদে তাদের একজনকে প্রয়োজন, এবং আমাকে তারা সেই পদটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছিল। তখন আমি বললাম যে আমার পক্ষে তো এক্ষুনি চলে যাওয়া সম্ভব নয়, কারণ আমার ছেলে মেয়েদের পড়াশোনা এবং একটা পর্যায়ে আছে, হঠাৎ করে আবার এই পরিবর্তন কি করে সম্ভব। তো কিছুদিন পরে হলে হয়তো আমি করতে পারবো। তারা আমাকে বললো যে সময় ছাড়া আর সব কিছু তারা মেনে নিতে পারে। তখন আমি জরুরি ভিত্তিতে বাংলাদেশে এসে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজে যোগ দিই। আমার পরিবার কিন্তু অনেক দিন পর্যন্ত ভারতে ছিল, এবং ভারতে আমার যে পদ এবং দায়িত্ব সেটাও ছিল, কারণ সেটা ছাড়া তো আমার পরিবারকে ওখানে রাখাটা সম্ভব না, তাই না? তো কাজে ওখানে আমার কাজ, বেতন, অন্যান্য সুযোগ সুবিধা, গাড়ি ইত্যাদি, সেগুলো অব্যাহত ছিল, এবং আমি বাংলাদেশে তখন এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিই। এখানে আপনার বড় অর্জনগুলো কি কি যদি জানতে চাই? বাংলাদেশে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমার প্রথম অর্জন যা তারা চেয়েছিল সেটা হচ্ছে এক ধরনের কমপ্লায়েন্স, বিধি মেনে চলা সংস্কৃতি, নিয়ম নীতি মেনে চলার সংস্কৃতি। সেটা ছিল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয়, আমার শুরু থেকেই আকাঙ্ক্ষা ছিল যে আমি কোনো কারণে যদি প্রতিষ্ঠানের ব্যয় সংকোচ বা অন্য কোনো কারণে যেন আমি বড় আকারে কোনো জনবল কমানো এবং রিট্রেঞ্চমেন্ট বা সোজা কথা মানুষকে অপসারণ করা, এই জিনিসটা আমি যেন না করতে পারি, এটার জন্য আমি নিজেকে সবসময় প্রস্তুত রেখেছি। আমার প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি এমন জায়গাতে ধরে রাখার চেষ্টা করেছি যাতে আমার জনবল কমানো বা একে ওকে বাদ দেওয়া, ব্যয় সংকোচের নামে মানুষের তার যে কর্মসংস্থান সেটা কমিয়ে ফেলা এবং লোক কমানো, এই ধরনের জিনিস যেন আমাকে না করতে হয়, আমি সেটা করার চেষ্টা করেছি। এবং আমি কখনোই এই সততার ব্যাপারে এবং বিধি মেনে চলার ব্যাপারে কখনো কোনো আপোষ করিনি। বাহ, চমৎকার।
এই অর্জনগুলোর জন্য সবসময় আপনাকে মনে রাখবে সেই প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠান আসলে সবাইকে সে মনে রাখে কিনা আমার সন্দেহ আছে। প্রতিষ্ঠান মানে তো আসলে শেষ পর্যন্ত কিছু মানুষ, ভবন কিংবা যন্ত্রপাতি তো প্রতিষ্ঠান নয়, কিছু মানুষ। যদি 2-4 জন মানুষ আমাকে মনে রাখেন, সহকর্মীরা, তাহলে আমি আনন্দিত। স্যার, আপনার কর্মজীবনের কথায় আমরা ছিলাম এবং সেই সানোফি বাংলাদেশে আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যখন যুক্ত হলেন, অনেকগুলো কাজ করেছেন, সেই প্রসঙ্গে আরো একটু ফিরতে চাই। আরেকটা বিষয়ে যেটা বলা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের মানব সম্পদ উন্নয়নের ব্যাপারটি আমরা খুব সাফল্যের সঙ্গে করতে পেরেছিলাম। এই প্রতিষ্ঠানে আমাদের যে টিম ছিল তাতে বিভিন্ন বিভাগে বিপণন, উৎপাদন বা ফাইন্যান্স, এই সমস্ত বিভাগে আমরা দক্ষ জনবল নিয়োগ করতে পেরেছিলাম এবং তাদের প্রত্যেকের উন্নতি এবং বিকাশের জন্য কাজ করেছিলাম। যার ফল হয়েছে এই যে সেখানকার দক্ষ মানুষগুলো আজকে কিন্তু সারা ওষুধ শিল্পে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলোতে কাজ করেছে। তো এই ধরনের একটা জনবল একটা সমাজের জন্য কিন্তু সম্পদ। অবশ্যই। তো তাদেরকে তৈরি করতে পারাটা আমি মনে করি আমাদের ওই প্রতিষ্ঠানে আমাদের সকলের, এটা শুধু আমার একার কৃতিত্ব নয়, আমরা সকলে মিলে যে করতে পেরেছিলাম এটা একটা বড় অর্জন ছিল। চমৎকার। এবং যেটা বলছিলাম, সবাই মনে রাখবে, সেসব মানুষরা মনে রাখবে এবং আপনার অর্জনের কথাও অবশ্যই মনে রাখবে। স্যার, আমরা একটু আপনার লেখালেখির প্রসঙ্গে ফিরি। একদম ছোটবেলা তো লেখালেখি করতেন, কিন্তু কলেজ জীবন থেকে আপনি বলছিলেন যে নিয়মিত লেখা শুরু করেছেন, সেটা কোথায়? কলেজ জীবনে আসলে আমি প্রথম গদ্য লিখি একটা বই সমালোচনা। সেটার একটা মজার গল্প আছে। আমাকে একজন সিনিয়র ভাই মোহাম্মদ জাহাঙ্গীর, উনি দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা ছিলেন এবং পরবর্তী জীবনে সাংবাদিক এবং লেখক হিসেবে যথেষ্ট বিখ্যাত হয়েছেন। জাহাঙ্গীর ভাই আমাকে শামসুর রহমানের 2টি কবিতার বই পৌঁছে দিলেন, যে কণ্ঠস্বর নামে যে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা আব্দুল্লাহ আবু সাইদ স্যার সম্পাদনা করেন, সেখানে এটা পৌঁছে দেওয়ার জন্য যাতে বই দুটোর আলোচনা লেখা হয়। আমি ওই বই দুটো সাইদ স্যারের কাছে নিয়ে যাই। স্যার বললেন যে হ্যাঁ, আলোচনা তো লিখতে হবে, 2টো বই একসঙ্গে প্রকাশিত হয়েছে শামসুর রহমানের, খুবই গুরুত্বপূর্ণ। একটা বই আমাকে ফেরত দিয়ে বললেন এই বইটার আলোচনা তুমি লিখবে। আমি তখন কলেজের ছাত্র এবং নবীন, কিছু গদ্য লিখতে শুরু করেছি, কিন্তু একটা বইয়ের আলোচনা এবং শামসুর রহমানের কবিতার বইয়ের পর্যালোচনা লেখার মতন প্রস্তুত তখনও হইনি। কিন্তু স্যার আমাকে এটা লিখতে বললেন। আমি কিছুদিন চেষ্টা করে একটা লেখা দাঁড় করাই, স্যারের কাছে নিয়ে যাই। স্যার পুরো লেখাটা পড়েছেন আমাকে সামনে বসিয়ে রেখে। তারপর আমাকে কিছু পরামর্শ দিয়েছেন সেই পরিমার্জনা এবং আরেকটু বাড়ানোর জন্য। আমি তার পরামর্শ মতো কাজ করেছি। পরবর্তীকালে এই লেখাটি কণ্ঠস্বর পত্রিকায় ছাপা হয়েছে। কণ্ঠস্বর একটা লিটল ম্যাগাজিন ছিল, একটা সাহিত্য আন্দোলনে 60 দশক এবং 70 দশকের সাহিত্য আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় ছিল। এই কণ্ঠস্বর পত্রিকায় একটি লেখা ছাপা হওয়া মানে একটা খুবই তখন বিশাল ব্যাপার ছিল। ফলে তারপরে আমি যা কিছু লিখি, গদ্য, আলোচনা, প্রবন্ধ, তখন প্রধান প্রধান সব পত্রিকায়, দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা এবং সংবাদ, এইসব জায়গাতে ছাপা হয়েছে। এবং আমি কিন্তু তখন সেসব পত্রিকা থেকে লেখার বিনিময়ে সম্মানই পেয়েছি। পরবর্তীকালে সাপ্তাহিক বিচিত্রা নামে একটি পত্রিকা, আপনি জানেন, অসম্ভব জনপ্রিয় ছিল। সাপ্তাহিক বিচিত্রা আমি বিভিন্ন ধরনের লেখা লিখেছি। তাদের কভার স্টোরি বলে এক ধরনের লেখা ছিল, একটু বড় দীর্ঘ রচনা, সে ধরনের লেখাও লিখেছি। আরও পরে সচিত্র সন্ধানী নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের হয়। এটা সন্ধানী প্রকাশনীর একটি প্রকাশনা। বেলাল চৌধুরী আমাদের একজন প্রধান কবি, তার সম্পাদক ছিলেন। সেই পত্রিকায়ও আমার অনেক লেখা ছাপা হয়েছে। এই ছিল আমার তখনকার লেখা। স্যার, মোট কটি বই বেরিয়েছে আপনার?
আমার বইয়ের কন্টেন্ট কিন্তু ওই সময়ের লেখা নয়, কারণ ওই সময়ের লেখা মানে আপনি বুঝতেই পারছেন বেশিরভাগ পত্রিকায়, এবং সেসব লেখা তখনকার জন্য হয়তো ঠিক ছিল, কিন্তু যে বয়সে যে ধরনের লেখা আমি লিখেছি সেগুলোকে হারিয়ে যেতে দেওয়াটাই সম্ভবত নিরাপদ। কেন যে বয়সের একটা অনুভূতি, সেই বয়সের, হ্যাঁ তা তো বটেই, কিন্তু এখন শামসুর রহমানের কবিতা বিষয়ে যদি আলোচনা লিখতে হয় তাহলে এখনকার মতন করে লেখাটাই ভালো। আমি সেগুলো কিছু কিছু নতুন করে লেখারও চেষ্টা করেছি। তো পরবর্তীকালে আমি যা কিছু লিখেছি এরকম বেশ কিছু বই আমার প্রকাশিত হয়েছে। আপনার কিছু বই আমরা একটু দর্শকদের দেখাতে চাই, কি বলো সুস্মিতা? একেবারেই তাই, এবং আমার সামনে এই মুহূর্তে যে বইটি আছে এটি আপনার লেখা প্রথম বই। জি, এই বইটি আমরা একটু দেখাতে চাই। এই আকাশে আমার মুক্তি, এটি কি গদ্য? এটি গদ্য, এবং এটা আসলে আমার পেশা জীবন এবং সেখান থেকে বেরিয়ে আসার যে গল্প, সেই গল্পটা। কারণ আসলে আমি কিন্তু আমার কর্মজীবন উপভোগ করেছি, আমি প্রতিদিনের কাজ উপভোগ করেছি এবং আনন্দের সঙ্গে করেছি যখন যে কাজ করেছি। কিন্তু তারপরে এক সময় মনে হলো যে আমি কিসের জন্য এই জীবন বিসর্জন দিচ্ছি এবং এই আত্মবিসর্জনের অর্থ কী। আপনারা জানেন যে একজন এই ধরনের পদে যারা কাজ করেন তাদেরকে প্রচুর ভ্রমণ করতে হয়, এবং ভ্রমণে আপনি এমন হয়েছে যে আমি ভোরবেলা প্যারিসে পৌঁছেছি, এয়ারপোর্টের কাছেই একটা হোটেলে গিয়ে একটা মিটিং, এবং সেখানে সারাদিন ধরে পাওয়ার পয়েন্ট স্লাইড প্রদর্শন হচ্ছে, সেই সব দেখছি, এবং আমার নিজেরও একটা প্রেজেন্টেশন ছিল পরের দিন, সেটা সেরে তারপরের দিন ওখান থেকে আমি চলে এসেছি। এই ভ্রমণ তো ঠিক আমরা যে অর্থে ভ্রমণ বুঝি তা নয়। তো এই যে জীবন, এবং ধরা যাক প্লেনের ভিতরে একটা বড় আসন নিয়ে বসা এবং একটু আরামদায়ক আসনে যাত্রা করা, এটাই কি জীবনের লক্ষ্য? এবং আমার মনে হয়েছে যে এক টুকরো ভেজা সুরভিত তোয়ালের জন্য জীবনটা বিসর্জন দিয়ে দিচ্ছি। যখন আমার সেটা মনে হয়েছে তখন আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই কাজ আর করব না। তারপরে আমি আমার প্রতিষ্ঠানকে জানিয়ে দিই, তারা আমাকে অনুরোধ করেছিল প্রথমে 4 বছর কাজ করার জন্য, আরও আমি সেটাতে অস্বীকৃতি জানানোর পরে তারা 1 বছরের জন্য অনুরোধ করেছিল। আমি সেই 1 বছর কাজ করেছি এবং তারপর বেরিয়ে আসার পরে আমার প্রথম লেখা। কত সালে এটি প্রকাশিত হয়? এটা 2014-15-তে প্রকাশিত হয়েছে। ছবির শহর বইটি আমরা দেখতে চাই। এটা মূলত প্যারিসে, আমি একটু আগেই বলছিলাম আমি যতবার প্যারিসে গিয়েছি আমি চেষ্টা করেছি কিছুটা সময় যদি কখনো পেয়ে থাকি সেই সময়টুকু এই ধরনের জায়গাতে কাটাতে। কোনো একটা ভালো মিউজিয়াম প্যারিসে 50 বার 60 বার। জি, কেন? মানে ঘুরতে না কাজের সূত্রে বিভিন্ন মানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিটিং হতো। সেই মিটিংগুলো বিশেষ করে গ্রীষ্মকালে, বসন্ত থেকে গ্রীষ্মকাল পর্যন্ত বেশিরভাগ মিটিং প্যারিসে হতো। আর শীতকালে ওনারা বাংলাদেশে বা এইসব জায়গাতে আসতে পছন্দ করতেন স্বাভাবিকভাবে। শীতকালে ওখানে বেশি মিটিং হতো না। তো ওখানে যখন যেতাম, যে আমাকে স্যার আব্দুল আবু সাইদ স্যার একটা জিনিস বলেছিলেন যে আমাদের এই ধরনের কাজ বেশি দিন করলে মানুষ তো প্রস্তুরীভূত হয়ে যায়। এই কথাটা আমি কোনোদিন ভুলিনি। তো আমি নিজে যেন প্রস্তুরীভূত না হই তার জন্যে আমি আমার অবসরের 2 ঘন্টা সময় পেলেও সেই সময় আমি কোনো একটা বিখ্যাত মিউজিয়ামে ক্লদ মোনের ছবি দেখে কিংবা ভ্যান গগের ছবি দেখে কাটানোর চেষ্টা করেছি। আমার এই অভিজ্ঞতার গল্পগুলো আসলে ছবির শহরে লেখার চেষ্টা করেছি। তার মানে আপনি ফরাসি ভাষায় খুব এক্সপার্ট? না, ঠিক তা নয়, কিন্তু আমি ফরাসি চিত্রকলার ব্যাপারে আগ্রহী, এবং ফরাসি চিত্রকলা বিশেষ করে 19 শতাব্দীর ফরাসি চিত্রকলা সম্পর্কে বা ইউরোপীয় চিত্রকলা সম্পর্কে আমার কিছুটা ধারণা জন্মেছে যেতে যেতে। আরেকটি বই দেখতে চাই। হ্যাঁ, প্রিয় পৃষ্ঠাগুলো। এটি কত সালে লেখা এবং কি প্রেক্ষিতে লেখা? এটা আসলে মূলত বইয়ের আলোচনা, যা আমার নিজস্ব বিষয়। বই বিষয়ে আলোচনা বা সাহিত্য আলোচনা, এবং সাহিত্য বিষয়ক কতগুলো প্রবন্ধের সংকলন। এটি 2 বছর আগে বের হয়েছে, এবং আমি একটু দেখি এই বইটিতে বেশ বিখ্যাত যত বই আমি পড়েছি বা যে লেখকদের লেখা আমি পড়েছি, যাদের সান্নিধ্যে এসেছি তাদেরকে নিয়ে লেখা। এই বইতে যেমন আমার পড়া
যে শামসুর রহমানের কবিতার বই বা অন্য বিষয়ে যা কিছু আমার লেখা আগ্রহ ছিল সেগুলো আছে। আব্দুল আবু সাইদ স্যারের একটা বই আছে ভালোবাসার সাম্পান, কণ্ঠস্বর সময় কণ্ঠস্বর পত্রিকার স্মৃতি নিয়ে সে বইটা লেখা, তার উপরে একটা আলোচনা এই বইতে আছে। তো এরকম বেশ কিছু আলোচনা সংকলন হচ্ছে এই বইটি। বাকি বইগুলো কি এবারে এভারেস্ট নিয়ে? দেখতে পাচ্ছি আমাদের সামনে সব পাহাড় নিয়ে এভারেস্ট নিয়ে লেখা বই। সবগুলোই না, ঠিক সবগুলো না, প্রথম হিমালয়, হিমবাহে, পাহাড়, এগুলো পাহাড় বিষয়ক বই। এটা আমি যখন প্রথম এভারেস্ট বেস ক্যাম্পে যাই, পর্বত অভিযাত্রায় বেরিয়ে পড়ি, তখন আমি একটা নতুন জগতের সন্ধান পাই। আপনারা বুঝতেই পারছেন যে আমি স্যার আমরা শুরু থেকে গল্পটা শুনি যে আগ্রহী হলেন কিভাবে, মানে 63 বছর বয়সে তো সবাই ভাবে যে আমার জীবনটাই শেষ হয়ে গেছে, এখন আর কিছুই চাওয়া পাওয়া নেই, নতুন করে স্বপ্ন দেখাটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এটা এই স্বপ্ন তো হঠাৎ করে একদিন আমি ছেলেবেলায় যে সমস্ত বই পড়তাম তার মধ্যে একটা বড় অংশ ছিল ভ্রমণ কাহিনী। সেই ভ্রমণ কাহিনীর মধ্যে আবার পর্বত বিষয়ক যে ভ্রমণ কাহিনী এবং হিমালয় বিষয়ক ভ্রমণ কাহিনী, সেগুলো আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। উমাপ্রসাদ মুখোপাধ্যায় নামে একজনের অনেক হিমালয় বিষয়ক অভিযানের বই আছে, তার বড় বড় লেখা সে সময় বিভিন্ন উৎসব উপলক্ষে যেসব পত্রিকার বিশেষ সংখ্যা হতো তাতে ছাপা হতো। আমি সেই লেখাগুলো খুব আগ্রহ নিয়ে পড়তাম। তখন আমি কোনোদিন ভাবিনি যে আমি ওই জায়গাতে গিয়ে পৌঁছতে পারবো, কিন্তু পড়ার সময় আমার কাছে মনে হতো যে আমার ছোট্ট ঘরের দেয়ালগুলো অপসারিত হয়ে গিয়েছে, সেখানে হিমালয়ের সেই তুষার এবং শৈত্যপ্রবাহ এবং পাহাড়ের চূড়া আমি দেখতে পেতাম। এইরকম দৃশ্যমান হতো আমার কাছে হিমালয়। সেখানে সেই আকাঙ্ক্ষাটা আমার ভিতরে হয়তো বা সুপ্ত রয়ে গিয়েছিল। পরবর্তীকালে আমি দেখলাম যে আমি নিজে সাঁতার জানি না, অথচ আমি সমুদ্র সৈকতে কতবার গিয়েছি, কত ধরনের সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছি। আমি তো হাঁটতে পারি, তো তাহলে আমি কেন পাহাড়ে হাঁটতে যাই না? আমি একবার নেপালে গিয়ে বললাম যে আমি একটু পাহাড়ের কাছে গিয়ে হাঁটতে চাই। তারা বললো এভাবে তো হবে না, তোমার প্রস্তুতি লাগবে, এবং প্রস্তুতি নিয়ে এলে এটা ট্যুরিস্টরা যেমন একটা জায়গা থেকে একদিন বা দুদিনের জন্য কোনো দৃশ্য দেখতে যান, সেভাবে পাহাড়ের কাছে যাওয়া যায় না। প্রস্তুতি নিয়ে এলে তুমি 10 দিনের 15 দিনের বা 20 দিনের একটা ট্রেক করে আসতে পারো বিভিন্ন অঞ্চলে। তাদের কাছে বিভিন্ন রুট আছে, প্ল্যান আছে। তারপরে আমি যখন ওই এজেন্সিগুলোর সঙ্গে কথা বলি, পোখরার লেকের কাছে দাঁড়িয়ে যখন আমি মৎস্যপুছারে এবং অন্নপূর্ণার শিখরগুলো দেখতে পাই, তখন মনে হচ্ছিল যে ওখানে ছুটে যেতে পারলে আমার জীবনটা সার্থক হতো। তো যখন শুনলাম যে না, এর জন্য প্রস্তুতি প্রয়োজন, আমি ফিরে এসে প্রস্তুতি নিতে শুরু করি। এই পর্যায়ে ইনামাল হক নামে আমাদের একজন সিনিয়র অভিযাত্রী আছেন, আপনারা জানেন। তিনি নিজে এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছিলেন। তিনি একদিন বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের একটি আড্ডায় এসে আমাদেরকে তার সেই অভিযাত্রার গল্প বললেন। মুহিত, যে পর্বত আরোহী, এভারেস্ট জয়ী মুহিত, আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিয়েছিল তার পর্বত অভিযাত্রা এবং পর্বত আরোহণের উপরে। এটা কোন সময়ের কথা? এটা 2019 সালের অক্টোবর-নভেম্বর মাসে এই ঘটনাগুলো ঘটছে, এবং ততদিনে আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেক করতে যাব। কিন্তু তারপরে তো করোনা শুরু হয়ে গেছিল। করোনা শুরু হওয়ার আগে আমি মোটামুটি স্থির করেছি যে মার্চ মাসে যাব, যদিও এপ্রিল মাসে গেলে আরও সুবিধাজনক হয়, কিন্তু সৌভাগ্যবশত আমি ঠিক করেছি মার্চে যাব। এই যে মার্চে যাব, তার প্রস্তুতি হিসেবে আমি তখন হাঁটতে শুরু করি, দৌড়াতে শুরু করি, ব্যাকপ্যাক কাঁধে নিয়ে হাঁটা, ওজন নিয়ে হাঁটা, এবং জিমে গিয়ে কিছু শারীরিক পরিশ্রম করা, এগুলো আমি শুরু করেছি। এরপরে যেহেতু আমার এজেন্সি ঠিক করা আছে, সব কিছুই ঠিক আছে, তখন করোনা কেবল শুরু হয়েছে এবং অনিশ্চিত, তখন বুঝতে পারছি না যে এটা আসলে কতটা সিরিয়াস। এরকম একটা সময়ে আমি আমার প্রথম ট্রেকে, এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের জন্য নেপাল গিয়ে পৌঁছাই। এই ট্রেক যখন আমরা করতে শুরু করি, এই ট্রেক আমার জন্য সবচেয়ে স্মরণীয় ঘটনা আমার জীবনে। পরবর্তীকালে আমি আরও অনেকবার
হিমালয়ে ট্রেক করতে গিয়েছে। 7টি ট্রেক আমি করেছি হিমালয়ে, আমাধাবলাম, গোকিওরি, অন্নপূর্ণা বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট, এবং সবশেষে গত বছর আমি দ্বিতীয়বার এভারেস্ট বেস ক্যাম্পে যাই। কিন্তু প্রথমবার এভারেস্ট বেস ক্যাম্পের যে ট্রেক, সেই অভিজ্ঞতার তো কোনো তুলনা হয় না। কিন্তু এই চমৎকার পথে যখন আমরা হাঁটছি, কয়েকদিন পরে আমি শুনতে পেলাম যে কিছু কিছু দেশ থেকে বিমান যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, কিছু কিছু দেশ থেকে বিমান বাংলাদেশে এসে নামার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কোনো কোনো ফ্লাইট বাতিল হচ্ছে। যেদিন আমরা শেষ গন্তব্য এভারেস্ট বেস ক্যাম্পে যাবার আগে যে জায়গাতে পৌঁছেছি, লবুচে, সেখানে গিয়ে শুনলাম যে ঢাকা এয়ারপোর্ট পুরোপুরি বন্ধ করা হয়েছে এবং সম্ভবত নেপাল কাঠমান্ডু এয়ারপোর্টও বন্ধ হয়ে যাবে। কিন্তু তখন ওখান থেকে ফিরে আসার আমাদের কোনো উপায় নেই, কারণ পরের দিন আমাদের এভারেস্ট বেস ক্যাম্পের পথে যাত্রা করার কথা। তা আমরা এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছলাম। তারপর যখন ফিরে আসার পথটা একটু ক্লান্তিকর, হেঁটে হেঁটে ফিরে আসলাম। যখন লুকলায় এসেছি, তখন লুকলা থেকে সব ফ্লাইট বন্ধ। লুকলায় এরকম আরও অনেক আরোহী পর্বত অভিযাত্রীরা এসে জড়ো হয়েছেন সারা পৃথিবীর। তো লুকলা স্থানীয়রা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে, কারণ করোনার যে ঝুঁকি, তাতে তো তখন মাত্র সামাজিক দূরত্ব বজায় রাখার কথাগুলো আলোচনা শুরু হয়েছে। তো এই ঝুঁকিতে এতগুলো বিদেশি নাগরিক ওখানে উপস্থিত হয়েছেন, ছোট্ট একটা লোকালয়। তো তারপরে তারা কিছু বিশেষ বিমান চালু করে আমাদেরকে কাঠমান্ডু পাঠিয়ে দিল। কাঠমান্ডুতে এসে দেখলাম যে আমি যে হোটেলে ছিলাম এবং থাকার কথা, সেই হোটেলটি বন্ধ হয়ে গিয়েছে। অন্য আরেকটা হোটেলে আমার থাকার ব্যবস্থা হলো। সেখানে থেকে আমরা দেশে ফেরার জন্য কি ব্যবস্থা করা যায় তা নিয়ে কাজ শুরু করি। সেটা আরেকটা জার্নি। স্যার, এই বাকি যে বইগুলো আছে সেগুলো তাহলে কিনে, এটা তো যেখানে এভারেস্ট থেকে প্রথমবার যে গিয়েছিলাম, জি প্রথমবার যে গিয়েছিলাম, আমি ফিরে এসে যখন আমরা 2 সপ্তাহ কোয়ারেন্টাইন করতে হয়, তখন করোনা আতঙ্ক এবং চারপাশের যে শ্বাসরুদ্ধকর পরিবেশ, এই পরিবেশে কোয়ারেন্টাইনে 14 দিন থাকার অভিজ্ঞতা, সেটা না, সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে না গেলে এটা বোঝা যাবে না কখনোই। করোনা যেমন একটা অবিস্মরণীয় ঘটনা আমাদের সকলের জীবনে। তো ওই সময় কাটানোর জন্য আমি অল্প অল্প করে লিখতে শুরু করেছিলাম। পরে সেই লেখাটির পূর্ণাঙ্গ রূপ হলো এই যেখানে এভারেস্ট বইটি। আপনি শুনে খুশি হবেন যে এই যেখানে এভারেস্ট বইটি পাঠক খুব ভালোভাবে গ্রহণ করেছে। কয়েকটি মুদ্রণ হয়েছে বইটির, এবং অনেকেই আমার পূর্ব পরিচিত নন এমন অনেকেই বইটি পড়ে হিমালয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত বোধ করেছেন এবং আমাদের সঙ্গে যোগাযোগও করেছেন। চমৎকার। এবং স্যার আরও একটি বই দেখতে পাচ্ছি, হিমালয়ের হিমবাহে, এটি নিয়েও একটু শুনতে চাই, কবে এটি প্রকাশিত হলো? এটা প্রকাশিত হয়েছে এখন থেকে 2 বছর আগে, কিন্তু এটাতে বেশ কয়েকটা স্টোরি আছে। অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প এবং অন্যান্য অংশের, মানে এভারেস্ট বেস ক্যাম্পের যাত্রা ছাড়া বাকি সবগুলো এখানে লেখা আছে। তারপরেও অবশ্য আমি আরও 2-1 জায়গাতে গিয়েছি, কিন্তু সে বিষয়ে লেখা বই হিসেবে প্রকাশ করার আমার কোনো পরিকল্পনা। স্যার, এখন তো আসলে বই পড়া সম্ভব না, কিন্তু আপনার মুহূর্তগুলো খুব দেখতে ইচ্ছে করছে। আমরা একটু দর্শকদের দেখাই, তারপর আবার গল্পে ফেরব। জি নিশ্চয়ই। দর্শক, আমাদের আজকের অতিথি ইফতেখারুল ইসলাম, একজন পর্বত অভিযাত্রী। তার জীবনের কিছু মুহূর্তগুলো চলুন দেখি। চমৎকার। তো 2020 থেকে এই পর্যন্ত আপনার পর্বতের সাথে যাত্রা, সামনে কি কোনো নতুন লক্ষ্য আছে?
আসলে নতুন লক্ষ্য তেমন কিছু আমি ভেবে দেখিনি এখনো। আমি এই বছর কিলিমাঞ্জারো ট্রেক করে ফিরে এসেছি। চমৎকার। কিলিমাঞ্জারো আপনি জানেন আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ, তানজানিয়াতে অবস্থিত। তো আফ্রিকা দেখা এবং কিলিমাঞ্জারো এটা একটা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা, হিমালয়ের মতন না, অন্য বিষয়। স্যার, আমরা যারা 30+ কিংবা 40+ তারাই তো আসলে অনেক সময় সাহস করে না, কারণ শরীর অনেক সময় আমাদের সাপোর্ট করে না। কিন্তু আপনি যে 69 জি, আমার 69 বছর। আপনার শরীর কি আপনাকে সাপোর্ট করে? এই সাপোর্ট অনেক সময় হয় না যে বিভিন্ন শ্বাসের কষ্ট হতে পারে, এত উচ্চতায় আসলে অক্সিজেন স্বল্পতাও থাকে সেখানে, এটা খুবই কষ্টকর। জি, আমি আগেই বলে নিই, যদি কারো মেডিকেল ইমার্জেন্সি ঘটে, যেমন ধরুন AMS অ্যাকিউট মাউন্টেন সিনড্রোম, মানে অল্টিটিউড ডিসঅর্ডার, জি, তাহলে কিন্তু তাকে নেমে আসতে হবে, এটা ছাড়া কোনো বিকল্প নেই, এটা করতেই হবে। আমি এই AMS যেন না হয় তার জন্য আমি একটা ওষুধ খাই। সেই ওষুধটা আমাকে একজন জার্মান মহিলা, নেপালি, আমাকে জার্মান ডাক্তার আমাকে বলে দিয়েছিল যে এটা অনেকে খায় অনেকে খায় না, কিন্তু আমি মনে করি যে তুমি খেতে পারো। আমি সেই ওষুধটা খাই। আমি সেই মেডিকেল ইমার্জেন্সিটাকে যদি আমি মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পারি, বাকিটা আমার শরীর এবং সক্ষমতা, সেটা আমি ধীরে ধীরে সেই আস্থা অর্জন করেছি। 69 বছর বয়সের একজন মানুষের পক্ষে এটা খুব সহজ বিষয় যে নয়, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যতটুকু পারি ততটুকু করব, আপনি যতটুকু পারেন ততটুকু যাবেন এবং চলে আসবেন। আপনাকে যে আপনার লক্ষ্য স্থির করে সেখানে পৌঁছতে হবেই তা তো নয়। আমরা এই যাত্রাটাই তো আনন্দ, জার্নি ইজ দ্য রিওয়ার্ড, তাই না? যাত্রার পথটাই তো আপনি উপভোগ করবেন, গন্তব্যটা আসল নয়, গন্তব্যটা তো আসল নয়। আর তাছাড়া যদি আপনি পর্বত শিখরের কথা বলেন, মানুষের জন্য সর্বোচ্চ শিখর কিন্তু তার সততা, তার অন্য চারিত্রিক বৈশিষ্ট্য, সেটাকে আমরা অর্জন করার চেষ্টা করি। তার জন্য আমরা কতটুকু পরিশ্রম করি, তাই না? আর পর্বত আরোহণের জন্য আমরা তো সেটা তো শুধুমাত্র শারীরিক পরিশ্রম। আর আপনি জানেন যে আমি যেখানেই যাই, এভারেস্ট বেস ক্যাম্প কিংবা শিখরে, পর্বত শিখরে, সেখানে কিন্তু থাকা যায় না, সেখান থেকে নেমে আসতে হয়। কিন্তু আপনি যখন আপনার ব্যক্তিগত উচ্চতা অর্জন করেন, সেখানে কিন্তু আপনি দীর্ঘস্থায়ী হতে পারেন। আপনি আপনার ব্যক্তিগত সততায়, সৃজনশীলতায় আপনি কিন্তু শিখরে পৌঁছতে পারেন এবং সেখানে থেকে যেতে পারেন। স্যার, এর পেছনে বোধহয় আরেকটি কারণ রয়েছে যে আপনি নিয়মিত হাঁটেন এবং আপনি হাফ ম্যারাথন বেশ কয়েকটিতে অংশ নিয়েছেন, যেটি আমরা দেখছিলাম। এই সম্পর্কে শুনে দেখুন, এটা শারীরিক সক্ষমতা অর্জন করতে হলে নিজেকে সক্রিয় থাকতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আমি প্রথম এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের সময় প্রস্তুতি হিসেবে আমি দীর্ঘ সময় হাঁটতে শুরু করি। শুধু তো হাঁটা নয়, আপনি আপনার যে প্রাত্যহিক জীবন আপনি ভেবে দেখেন, আপনি কতটা সময় প্রকৃতিতে থাকেন, আপনি কতটা সময় বাইরে থাকেন। আমরা বেশিরভাগ সময় তো ঘর থেকে বের হয়ে একটা যানবাহন নিয়ে উঠে আমাদের গন্তব্য জায়গাটাতে পৌঁছাই, তারপরে সেখানে যাই। আমরা বাইরে খোলা জায়গাতে সূর্যালোকে অথবা বৃষ্টিতে কতক্ষণ নিজেকে এক্সপোজ করি। আপনি যদি এটা ভেবে দেখেন তাহলে দেখবেন যে আসলে আমরা তো প্রকৃতির সঙ্গে থাকি না। তো প্রকৃতির সঙ্গে থাকা যে অভ্যাস করা, তার জন্য আপনাকে হাঁটতে হবে। হাঁটতে বললে মানুষ অনেক ধরনের অভিযোগ করবে যে ফুটপাতে হাঁটা যায় না। আমি জানি যে সেসব অভিযোগ অনেকাংশেই সত্য, কিন্তু আপনাকে তো সেই বাধা পার হয়ে যেতে হবে। আপনি যদি ঢাকার ফুটপাথের বাধা পার হয়ে যেতে না পারেন, তাহলে আপনি পর্বত অভিযাত্রায় কি করে এত উঁচু উঁচু বাধা পার হয়ে যাবেন, তাই না? তো আমাকে সেই সব বাধা অতিক্রম করে হাঁটতে হবে। তারপরে আমি বিশেষ করে আমি জিমে গিয়ে আমার পায়ের জন্য কিছু ব্যায়াম, হাতের জন্য, পিঠের জন্য, কাঁধের জন্য এগুলো করেছি। এইভাবে নিজেকে প্রস্তুত করেছি। দৌড় শুরু করেছি কিন্তু গত 2 বছর। এর আগেও দৌড়েছি, কিন্তু সেই দৌড় ছিল ভাবার্থে, কিন্তু বাচ্চার্থে যে দৌড়, মানে আক্ষরিক অর্থে যে দৌড়, সেটা শুরু করেছি 2 বছর হয়। এবং আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যে আমি 2 থেকে 3, তারপরে 5 কিলোমিটার, তারপরে 10 কিলোমিটার, 15 কিলোমিটার এবং 21 কিলোমিটার হাফ ম্যারাথন পর্যন্ত করতে সক্ষম হব। এবং আমি যে সময়ে সেটা সম্পন্ন করতে পেরেছি, সেটা
আমার জন্য আমি মনে করি মোটামুটি সেটি কত? আমি 2 ঘন্টা 30 মিনিটে হাফ ম্যারাথন সম্পন্ন করেছি। বাহ, বাহ, চমৎকার। আপনার কাছ থেকে অনেক অনুপ্রেরণা নিয়ে নিলাম, অনেক সাহস নিয়ে নিলাম। নিশ্চয়ই আমাদের জীবনটা এরকমই সুন্দর হবে যদি ইতিবাচকভাবে জীবনটাকে দেখা যায়। স্যার, কিভাবে কিভাবে যেন সময়টা শেষ হয়ে গেল আজকের পর্বটি। নিশ্চয়ই আপনার সম্পর্কে অন্য কোনো আয়োজনে আমরা শুনবো, কিংবা আপনার বই দেখে আপনার সম্পর্কে আরো অনেক জানবো। ভালো থাকবেন স্যার। জি, আপনাদেরকে অশেষ ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে আমি মাছরাঙা টেলিভিশনের দর্শকদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।